প্রকৃতপক্ষে ভ্যাটটা হচ্ছে এমন এক ধরনের কর, যে কর একটি পণ্য বা সেবার প্রতিটি স্তরেই যে মূল্য সংযোজিত হয়, সেই সংযোজিত মূল্যের উপরে যেই করটা প্রদান করা হয় সেটিই হচ্ছে ভ্যাট। ভ্যাটটা মূলত কোথায়, কোথায় প্রযোজ্য হয়? করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের উপরে মূলত ভ্যাটটা প্রদান করতে হয়। অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের ক্ষেত্রে কোনো ধরনের ভ্যাট আইনের প্রতিপালন করতে হয় না। রপ্তানি, এই ক্ষেত্রে কি ভ্যাট প্রযোজ্য? হ্যাঁ, রপ্তানির ক্ষেত্রেও ভ্যাট প্রযোজ্য, কিন্তু রপ্তানির জন্য ভ্যাটের হারটা হচ্ছে 0%। রপ্তানি বলতে আসলে কি বোঝান? বাংলাদেশের ভৌগোলিক পরিসীমার বাইরে পণ্য বা সেবার সরবরাহ, বৈদেশিক মুদ্রার বিনিময়, এটাই হচ্ছে রপ্তানি। আলাইকুম। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভ্যাট ট্যাক্স কাস্টমস এর নতুন একটি পডকাস্টে। আজকে আমরা এই পডকাস্টটিতে আলোচনা করব রপ্তানি বিষয়ক নানা বিষয়াবলী নিয়ে, বিশেষত রপ্তানির শূন্য হার ও এর আইনগত বাধ্যবাধকতা নিয়ে। প্রিয় দর্শক, আমরা জেনে থাকব যে বিগত বছরগুলোতে, বিশেষত ১৯৯০ সালের পর থেকে বাংলাদেশে রপ্তানি বাণিজ্যে এক ব্যাপক প্রসার লাভ করে। বাংলাদেশ পূর্বে কৃষি প্রধান দেশ হিসাবে মূলত কৃষি পণ্যগুলো রপ্তানি করার ব্যাপকতা প্রচলন ছিল, কিন্তু বর্তমানে তা আর শুধুমাত্র কৃষি পণ্যের মধ্যে আবদ্ধ নেই। বর্তমানে রপ্তানি শিল্পে শিল্প পণ্য ব্যাপকভাবে প্রসার লাভ করেছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে, অর্থাৎ চলতি অর্থ বছরে, পণ্য ও সেবা রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬,৩৫০ কোটি মার্কিন ডলার। প্রিয় দর্শক, এই রপ্তানি বাণিজ্যের মাধ্যমে একদিকে যেমন প্রসার লাভ করছে রপ্তানি বাণিজ্য, অন্যদিকে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে। এই বিষয়গুলোতে আমরা ব্যাপকভাবে এই পর্বটিতে জানতে পারব, এবং আমাদের বর্তমান রাজস্ব আয়ের ৩৮.০১% আসে শুধুমাত্র ভ্যাট থেকে, এবং বাকি আয় অর্জিত হয় অন্যান্য আয়ের খাত থেকে। অর্থাৎ এই ভ্যাটের ব্যাপকতা দিন দিন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনাব তানভীর মাহমুদকে। জনাব তানভীর মাহমুদ একাধারে একজন ভ্যাট কনসালটেন্ট ও কর আইনজীবী, এবং তিনি ভ্যাট রিটার্ন, ভ্যাট অডিট এবং ভ্যাট আইনের বিভিন্ন দিক নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করার মাধ্যমে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি সেই অভিজ্ঞতার আলোকে আজকে আমাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন, কিভাবে ভ্যাটের প্রযোজ্যতা তৈরি হয়, ভ্যাট কি, এবং রপ্তানি আইনে বা রপ্তানির ক্ষেত্রে ভ্যাটের বিষয়ের আদ্যোপান্ত। জনাব তানভীর মাহমুদ অপু, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আপনাকে ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। জনাব তানভীর মাহমুদ অপু, আপনি ইতিমধ্যে জেনে থাকবেন যে বাংলাদেশের রপ্তানি আইনে ভ্যাটের যে বাধ্যবাধকতাগুলো রয়েছে এবং প্রতিপালনের যে বিষয়গুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে একজন রপ্তানিকারক কী, কী সুবিধা পেতে পারে, এবং আসলে ভ্যাট কি, এটার প্রযোজ্যতা কি, এবং রপ্তানি আইনের ক্ষেত্রে এটার শূন্যতার যে বিধিবিধান, আজকে আমরা সেই বিষয়গুলো আপনার কাছ থেকে জানব। জি, আমি দর্শক শ্রোতাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ। তো জনাব তানভীর মাহমুদ অপু, আমরা মূলত রপ্তানি ক্ষেত্রে বিভিন্ন জটিলতার সম্মুখীন হয়ে থাকি, এবং বিভিন্নভাবে বিভিন্ন জটিলতার কারণে অনেক রপ্তানিকারক রপ্তানি শিল্পের ক্ষেত্রে পশ্চাৎপদে চলে গিয়েছে। তো এক্ষেত্রে আপনি যদি কিছু বলেন। আপনি একদম সঠিক কথা বলেছেন। আমাদের দেশের রপ্তানিকারকরা প্রকৃতপক্ষে মনে করে যে রপ্তানিতে ভ্যাট নেই। কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টা সত্য নয়। রপ্তানিতে ভ্যাট রয়েছে। কিন্তু রপ্তানির ভ্যাটের হারটা হচ্ছে 0%। তো এই বিষয়টা নিয়েই হচ্ছে আ কিছু জটিলতা, কিছু অনিশ্চয়তা রয়েছে। আমরা আশা করি যে আজকের এই আলোচনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতারা নিশ্চয়ই উপকৃত হবেন। অসাধারণ! আপনি যথার্থই বলেছেন তানভীর মাহমুদ অপু। তো আসলে আমরা চাচ্ছি যে শুরু থেকে শুরু করতে। আচ্ছা, আপনি কি দয়া করে বলবেন যে প্রকৃতপক্ষে ভ্যাট বলতে আমরা কি বুঝি? প্রকৃতপক্ষে ভ্যাটটা হচ্ছে এমন এক ধরনের কর, যে কর একটি পণ্য বা সেবার প্রতিটি স্তরেই যে মূল্য সংযোজিত হয়, সেই সংযোজিত মূল্যের উপরে যেই করটা প্রদান করা হয় সেটিই হচ্ছে ভ্যাট। এবং আমি যদি আরেকটু সহজ করে বলি, সেটা হচ্ছে সর্বমোট যে বিক্রয় মূল্য থাকে, সেই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দেওয়ার পরে যেই মূল্যটা থাকে, সেই মূল্যের উপরে যেই করটা প্রদান করা হয় সেটিই হচ্ছে ভ্যাট। আচ্ছা,
খুব ভালো। আসলে ভ্যাটের যে এই যে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আপনি যে চমৎকার করে দিলেন, এটা আমাদের জন্য তো বটেই, বরং যারা এই ভ্যাট অনুরাগী বা ভ্যাট সংশ্লিষ্ট তাদের জন্য আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আচ্ছা, তানভীর মাহমুদ অপু, আপনি কি একটু বলবেন যে এই ভ্যাটটা মূলত কোথায়, কোথায় প্রযোজ্য হয়? প্রকৃতপক্ষে আমাদের ভ্যাট আইনের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ১৫ অনুযায়ী করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের উপরে মূলত ভ্যাটটা প্রদান করতে হয়। এবং এক্ষেত্রে আমি যদি বলি যে করযোগ্য আমদানি হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত আমদানি বাইরে অন্য সকল আমদানিই হচ্ছে করযোগ্য আমদানি। এবং করযোগ্য সরবরাহ হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের বাইরে যত ধরনের সরবরাহ হবে সবকিছুই করযোগ্য সরবরাহ। আচ্ছা, এই একটা ব্যাপার আপনার প্রসঙ্গক্রমে চলে আসছে। অব্যাহতিপ্রাপ্ত আমদানি এবং অব্যাহতিপ্রাপ্ত সরবরাহটা তাহলে কি? প্রকৃতপক্ষে আমাদের ভ্যাট আইনের ধারা ২, দফা ৩১ এবং দফা ৩২ এ সম্পর্কে সংজ্ঞায়িত করা হয়েছে। সেখানে অব্যাহতিপ্রাপ্ত আমদানি হচ্ছে আমাদের আইনের ১ম তফসিলে উল্লিখিত পণ্য বা সেবাসমূহ, এগুলো যদি কেউ আমদানি করে তাহলে সেগুলো অব্যাহতিপ্রাপ্ত আমদানি হবে। এছাড়া দফা ৩২ অনুযায়ী আইনের ১ম তফসিলে উল্লিখিত পণ্য বা সেবাসমূহ যদি স্থানীয়ভাবে ক্রয়-বিক্রয় করে থাকে, তাহলে ওগুলো অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ হবে, স্থানীয় সরবরাহ। উল্লেখ্য যে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের ক্ষেত্রে কোনো ধরনের ভ্যাট আইনের প্রতিপালন করতে হয় না। আচ্ছা, খুবই চমৎকার। এই আ অব্যাহতির ব্যাপারটা আসলে মূলত আ সাধারণ জনমনে অনেক রকমের বিড়ম্বনা বা জটিলতা নিয়ে কাজ করে। তো আপনি সে ব্যাপারটা যথার্থই বলেছেন। আচ্ছা, সরবরাহের কথা বলছিলেন আপনি। সরবরাহটা আসলে আইনের দৃষ্টিতে সরবরাহ বলতে কি বোঝায়? আপনি কি বলবেন? আচ্ছা, সরবরাহ বিষয়টা হচ্ছে কয়েকটা বিষয়ের সমষ্টিও হতে পারে বা একটি নির্দিষ্ট বিষয়ও হতে পারে। যেমন আমাদের আইনের ধারা ২ দফা ৯৪ অনুযায়ী সরবরাহকে সংজ্ঞায়িত করা হয়েছে। সেখানে সরবরাহ বলতে বোঝানো হয়েছে পণ্য বা সেবা বা স্থাবর সম্পত্তি সরবরাহ বা এগুলোর সম্মিলনে কোনো একটি সরবরাহও হতে পারে। অসাধারণ। সরবরাহের ব্যাপারটা মূলত সাধারণ জনমন যেটা ভেবে থাকে যে কোনো কিছু দেওয়া মানেই সরবরাহ। কিন্তু আপনার যে আইনি ব্যাখ্যা সেটা অনুযায়ী আশা করি তাদের এই কনফিউশন বা তাদের যে এই যে জটিলতা তার সেটা দূর হবে। আচ্ছা, তানভীর, আমাকে একটু বলবেন যে রপ্তানি এই ক্ষেত্রে কি ভ্যাট প্রযোজ্য? হ্যাঁ, রপ্তানির ক্ষেত্রেও ভ্যাট প্রযোজ্য। কিন্তু রপ্তানির জন্য ভ্যাটের হারটা হচ্ছে 0% এবং আমাদের ভ্যাট আইনে 0% ও একটি ভ্যাটের হার। আচ্ছা। তো মূলত রপ্তানির ক্ষেত্রে সাধারণত আমরা 0% বা 0% যে ভ্যাট, এটাকে কোনো হারই ধরি না সাধারণ জনগণ বা সাধারণ জনমনে। কিন্তু আপনার যে ব্যাখ্যা সেটা অনুযায়ী ভ্যাটেরও হার আছে এবং সেটা 0 হার। সেটাও একটি মূলত ভ্যাটের হার। জি, জি, আচ্ছা, এবার আমি যথার্থ বলেছেন। রপ্তানি বলতে আসলে কি বোঝান? সেটা কি একটু পরিষ্কার করবেন? রপ্তানি বলতে আমি সাধারণভাবে যদি বলি, একটি দেশ থেকে অন্য একটি দেশে পণ্য বা সেবার সরবরাহ বৈদেশিক মুদ্রার বিনিময়। এটাই হচ্ছে রপ্তানি। আরেকটু অন্যভাবে যদি বলি, তাহলে বাংলাদেশের ভৌগোলিক পরিসীমার বাইরে অন্য কোনো দেশে বৈদেশিক মুদ্রার বিনিময়ে যদি কোনো পণ্য বা সেবার সরবরাহ হয়ে থাকে, সেটাই রপ্তানি। এবং আমাদের আইনের ধারা ২ দফা ৮২ অনুযায়ী সেখানে রপ্তানিকে সংজ্ঞায়িত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের ভৌগোলিক পরিসীমার বাইরে পণ্য বা সেবার সরবরাহ এবং প্রচ্ছন্ন রপ্তানিও রপ্তানি বললে গণ্য হবে। তানভীর মাহমুদ, আপনি একটু বলবেন যে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান এরা কখন মূলত শুল্ক কর সুবিধাদি ভোগ করে থাকে? এই শুল্ক করমুক্ত সুবিধাসমূহকে প্রধানত ৩ ভাগে ভাগ করা যায়। প্রথমত, যে সকল শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান বন্ড লাইসেন্সের সুবিধা নিয়ে থাকে, তারা বন্ড লাইসেন্সের আওতায় আমদানিকৃত উপকরণসমূহ শুল্ক করমুক্তভাবে আমদানি করে থাকে এবং যদি স্থানীয়ভাবে ক্রয়ের পারমিশন পেয়ে থাকে, তাহলে শুল্ক করমুক্তভাবে স্থানীয়ভাবে ক্রয়ও করতে পারে।